বৈকুণ্ঠপুরের নির্জন গভীর অরণ্যে এক রহস্যময় মেয়ে বাস করে। তার নাম মায়নী। বনের ছায়ার মতোই সে নির্জন এবং নীরব। তবে তার মধ্যে এক অসাধারণ শক্তি লুকিয়ে আছে, ছায়া নিয়ন্ত্রণ করার ক্ষমতা। দিনের আলোতে সে এক সাধারণ মেয়ে, কিন্তু রাতের আধারে মায়নী পরিণত হয় এক অদ্ভুত যোদ্ধায়। মায়নী এক সাধারণ পরিবারে জন্ম নেয়, কিন্তু অল্প বয়সেই তার মা বাবা এক ভয়ানক দুর্ঘটনায় মারা যায়। সেই দুর্ঘটনায় সে অদ্ভুতভাবে বেঁচে যায়, কিন্তু তার শরীরে ছায়ার শক্তি চলে আসে। মায়নী এই শক্তি সম্পর্কে কিছু জানত না, কিন্তু সময়ের সাথে সাথে সে বুঝতে পারে যে অন্ধকার তার মিত্র। শিশু বয়স থেকে তাকে দেখাশোনা করেন গ্রামের বয়স্ক মন্ত্রী, যিনি মায়নীর ক্ষমতা সম্পর্কে জানতেন। মায়নীকে তিনি তার শক্তি নিয়ন্ত্রণ করতে শেখান, কিন্তু তার ভেতরের কষ্ট আর প্রতিশোধের আগুন তাকে কখনোই পুরোপুরি স্বাভাবিক হতে দেয়নি। গ্রামের শান্তি একদিন ভেঙে যায় যখন একটি গোপন সংগঠন, অন্ধকার সেনা, গ্রামের উপর আক্রমণ করে। এই সংগঠনটিকে নেতৃত্ব দেয় এক অত্যাচারী ব্যক্তি যার নাম রক্তধর। রক্তধরের লক্ষ্য পুরো বৈকুণ্ঠপুর দখল করা এবং তার নিষ্ঠুর নিয়ম প্রয়োগ করা। মায়নী জানত, সময় এসেছে তার ক্ষমতা ব্যবহারের। মায়নী রাতের অন্ধকারে বেরিয়ে আসে, মুখে একটি মুখোশ এবং শরীরে একটি ছায়ার মতো কালো পোশাক। তার ছায়ার ক্ষমতা তাকে অন্য সবার থেকে আলাদা করে। ছায়ার সাহায্যে সে অদৃশ্য হয়ে যেতে পারে, ছায়া দিয়ে শত্রুকে আঘাত করতে পারে এবং অন্যকে প্রতিরোধ করতে পারে। মায়নীকে একা যুদ্ধ করতে হয়নি। তার সঙ্গে ছিল গ্রামের কিছু সাহসী যুবক। তারা জানত, মায়নী ছাড়া কেউ রক্তধরকে পরাজিত করতে পারবে না। তারা একত্র হয়ে যুদ্ধের প্রস্তুতি নেয়। মায়নী তাদের সাহস দেয় এবং তাদের সাথে একত্রে রক্তধরের সেনার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তবে রক্তধর এক চতুর শত্রু। সে মায়নীর ক্ষমতা সম্পর্কে জানত এবং তার জন্য প্রস্তুতি নিয়েছিল। তার সেনার কিছু বিশেষ যোদ্ধা ছিল যারা মায়নীর ছায়ার শক্তিকে প্রতিহত করতে পারত। মায়নী বুঝতে পারে, শুধু শক্তি দিয়ে নয়, কৌশল দিয়েও এই যুদ্ধে জয়ী হতে হবে। এক অন্ধকার রাতে, যখন আকাশে মেঘ জমেছিল, মায়নী ও তার দল রক্তধরের দুর্গের দিকে অগ্রসর হয়। শত্রুরা তাদের আগমন টের পায় এবং প্রচণ্ড যুদ্ধ শুরু হয়। মায়নী তার ছায়ার শক্তি দিয়ে শত্রুদের বিভ্রান্ত করতে শুরু করে, কখনো অদৃশ্য হয়ে আক্রমণ করে, আবার কখনো শত্রুর উপর ছায়ার আঘাত হানে। কিন্তু রক্তধরের যোদ্ধারা শক্তিশালী ছিল। তারা মায়নীর ক্ষমতাকে প্রতিরোধ করতে সক্ষম হচ্ছিল। মায়নী বুঝতে পারে যে তাকে তার ক্ষমতার নতুন মাত্রা খুঁজে বের করতে হবে। যুদ্ধের মাঝখানে মায়নী এক মুহূর্তের জন্য নিজেকে নিয়ে ভাবতে বসে। তার ভেতরে থাকা প্রতিশোধের আগুন তাকে চালিত করছিল, কিন্তু সে বুঝতে পারে যে প্রতিশোধ নয়, বরং গ্রামের শান্তি প্রতিষ্ঠা করাই তার মূল লক্ষ্য। এই উপলব্ধি তাকে তার ক্ষমতার নতুন দিক খুলে দেয়। মায়নী শুধু ছায়া নিয়ন্ত্রণ করত না, বরং সেই ছায়াকে আলোতেও পরিণত করতে পারত। সে শিখে ফেলে কিভাবে ছায়ার গভীরে লুকিয়ে থাকা আলো ব্যবহার করা যায়। মায়নী তার নতুন শক্তি নিয়ে রক্তধরের মুখোমুখি হয়। রক্তধর মায়নীকে পরাস্ত করার চেষ্টা করে, কিন্তু মায়নী তার ছায়ার আলোকে ব্যবহার করে রক্তধরের শক্তিকে নষ্ট করে দেয়। অন্ধকারের সেনাবাহিনী বিভ্রান্ত হয়ে যায় এবং মায়নীর নেতৃত্বে গ্রামের যোদ্ধারা তাদের পরাজিত করে। রক্তধরকে শেষবারের মতো মায়নী বলে, তুমি অন্ধকারের বাহক, কিন্তু আমি ছায়ার মধ্যে থেকেও আলোকে ধারণ করি। এই বলে মায়নী তার আলো ব্যবহার করে রক্তধরকে পরাজিত করে এবং তাকে কারাগারে পাঠায়। রক্তধরের পতনের পর বৈকুণ্ঠপুরে আবার শান্তি ফিরে আসে। মায়নী ছায়ার মূর্তি হিসেবে থেকে যায়, কিন্তু সে জানত তার আসল পরিচয় হল গ্রামের শান্তির রক্ষক। মানুষ তাকে ভালোবাসতে শুরু করে, কিন্তু মায়নী সবসময় ছায়ার আড়ালে থাকে। কারণ তার কাজ এখনও শেষ হয়নি। বৈকুণ্ঠপুরে মায়নী আবারও প্রয়োজন হলে ছায়া থেকে বেরিয়ে আসবে, কারণ অন্ধকার যত গভীরই হোক, তার ভেতরে সবসময়ই আলো লুকিয়ে থাকে।